মায়ের প্রাক্তন হাজবেন্ড এখন আমার পাশে বসে আছে। বুঝতে পারতেছি না লোকটাকে কি বলে ডাকবো। আমার নাম রিমি। অনার্সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাই নিজের পড়াশোনার খরচ আর বাবার জন্য। প্রতিদিনের মতো আজকেও টিউশনি করতে চলে আসলাম। আমি যাকে পড়াই তার নাম সাফিন, ক্লাস 7-এ পড়ে। তাকে আমি 5 মাস ধরে পড়াচ্ছি। এই টিউশনিটা পেয়েছিলাম 5 মাস আগে। যখন আমি টিউশনি খুঁজতেছিলাম তখন একটা ফোন কলের মাধ্যমে টিউশনিটা পাই। একজন ভদ্রলোক সন্ধ্যায় ফোন দিয়ে বলল, আপনি কি রিমি? আমি বললাম, হ্যাঁ আমি রিমি। উনি তখন বলল, আমার ছেলের জন্য একজন টিউটর প্রয়োজন, আপনি কি পড়াতে পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো, তবে আপনার বাসা কোথায়? লোকটি তখন ঠিকানা যা বলে ফোনটি কেটে দিল। আমি তখন ভেবে দেখলাম আমার বাসা থেকে 40 টাকা রিক্সা ভাড়া লাগবে যেতে, আসা যাওয়ায় 80 টাকা খরচ হবে। হঠাৎ লোকটি আবার ফোন দিয়ে বলল, যদি পড়ান তবে টাকা নিয়ে সমস্যা হবে না, আপনাকে প্রতি মাসে 15,000 টাকা যাতায়াত ভাড়া সহ দেওয়া হবে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। ক্লাস 7-এর স্টুডেন্টকে পড়ানোর জন্য 15,000 টাকা দিবে? আমি রাজি হয়ে গেলাম সাথে সাথে। তিনি আমাকে ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিয়ে বললেন, তার স্ত্রী আর ছেলে বাসায় থাকবে, কালকে আমাকে যেতে বলল। আমি আর কিছু না ভেবে পরদিন সকালে মা এবং অসুস্থ বাবাকে বলে বেরিয়ে পড়লাম সেই বাসায় যাওয়ার জন্য। ফ্ল্যাটের সামনে গিয়ে বেল বাজাতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিয়ে হাসি মুখে বলল, তুমি রিমি তাই তো? জি আন্টি, আমি রিমি। আমাকে আসতে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তিনি বললেন, আমি শুনেছি তোমার কথা, ভেতরে এসে বসো আগে। আমি ভেতরের ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তখন আন্টি সাফিন সাফিন বলে ডাক দিল। তখন একটা ছেলে আসলো। আন্টি তখন বলল, উনি তোমার ম্যাডাম, এখন থেকে তোমাকে উনিই পড়াবে। ছেলেটি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম আপু, আমার নাম সাফিন খান। আমি তখন হাসি মুখে বললাম, খুব সুন্দর নাম, বসো এইখানে। আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম, তোমার সাথে আমার কিন্তু অনেক মিল আছে। দেখো, তোমার ডান চোখের নিচে তিল আছে, আমার ডান চোখের তলে নীল আছে, চেহারায় অনেক মিল আছে। আমার কথা শুনে সাফিন আর আন্টি হেসে উঠল। তারপর নাস্তা খেয়ে চলে আসি কালকে থেকে পড়াবো বলে। পরের দিন থেকে পড়ানো শুরু করি। আন্টি প্রতিদিন আমাকে না খেয়ে আসতে দেন না এবং মাস শেষ হওয়ার আগেই বেতন দিয়ে দেন। তার সাথে বেশি কিছু টাকা দিয়ে দেন। আমি না করি, তারপরেও দেন। তবে সাফিনের বাবা মানে আঙ্কেলকে দেখতাম না। আমি যখন পড়াতে আসি তখন তিনি অফিসে থাকেন, তাই হয়তো দেখা হয় না। 3 মাস পর একদিন দেখা হয়েছিল। তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার চোখের নিচেও আমার মতো তিল, দেখতেও আমার মতো। কিন্তু আমাকে হাসি মুখে বললেন, কেমন আছো মা? তোমার সাথে বেশি দেখা হয় না, ব্যস্ত থাকি তো। আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? উনি বললেন, আমিও ভালো আছি মা। ওনার সাথে আমার টুকটাক কথা হচ্ছিল। ওনার সাথে কথা বলার সময় কেমন জানি মনে হলো উনি আমার আপন কেউ। তার সাথে 3 মাস পর কথা হওয়ার পর আবার 2 মাস পর তার সাথে দেখা হলো। সাফিনকে পড়ানোর শেষে যখন আমি চলে যাব তখন আঙ্কেল আমাকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি মা, বাইরে বৃষ্টি হচ্ছে, একা যেতে পারবে না। তারপর আমি তার গাড়িতে যেয়ে পেছনে বসি, কিন্তু তিনি আমাকে ডাক দিয়ে নিয়ে তার পাশে বসালেন। আমিও হাসি মুখে তার পাশে বসলাম। তিনি গাড়ি চালাতে চালাতে বললেন, তোমার বাবা এখন কেমন আছেন? আমি বললাম, মোটামুটি এখন সুস্থ। আর সুইটি কেমন আছে? তিনি তাড়াতাড়ি কথা পাল্টিয়ে বললেন, না মানে তোমার মা কেমন আছেন? তার কথা শুনে আমার বুকের হার্টবিট বেড়ে গেল। আমি তো কোনোদিন তাদের কাছে আমার মায়ের নাম বলি নাই, তাহলে উনি জানলেন কিভাবে? আমি তাকে প্রশ্ন করলাম, আপনি আমার মায়ের নাম জানলেন কিভাবে? উনি তোতলাতে তোতলাতে বলল, না মানে এমনি মনে হলো তাই বললাম। আঙ্কেল, আপনার কথা কেমন জানি অদ্ভুত শোনাচ্ছে। সত্যি করে বলেন তো, আপনি মাকে কিভাবে চেনেন? এখন তো আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন। উনি আমার কথা শুনে কেমন চুপ হয়ে গেলেন। বৃষ্টির মধ্যে তিনি গাড়িটা এক সাইডে গিয়ে থামিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, মা তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার কাছে কোনো কিছু লুকাবো না। সুইটি মানে তোমার মা আমার প্রাক্তন স্ত্রী। তার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি অবাক হয়ে একটু রাগীভাবে বললাম, কি বলছেন আপনি আবোল তাবোল? আমার মা কেন আপনার প্রাক্তন স্ত্রী হতে যাবে? উনি বাইরে তাকিয়েই বললেন, এটা সত্যি। আমাদের বিয়ের খবর গুটি কয়েক লোকজন জানে মাত্র।
তোমার মায়ের ঘাড়ের কাছে একটা ছোট্ট জন্মদাগ আছে, বিশ্বাস না হলে তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। আমি তার কথা শুনে আরও অবাক হয়ে গেলাম। আসলে এই মায়ের ঘাড়ের কাছে একটা ছোট্ট দাগ আছে, এটা তো অপরিচিত বা বাইরের লোক দেখার কথা না। আমি তাকে কি বলবো বুঝতেছি না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। উনি আমাকে আর একটি কথাও বললেন না, আমিও আর তাকে কিছু বললাম না, শুধু আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার বাসার সামনে এসে গাড়ি থামালেন। আমি তার দিকে না তাকিয়ে সোজা নেমে দৌড়ে বাসায় ঢুকে রুমের দরজা আটকে দিলাম। আমার প্রচুর কান্না পাচ্ছে। আমার মা কোনোদিন এই কথা বলেনি। আমি কি মাকে এই বিষয়ে জিজ্ঞেস করব? দরজা বন্ধ, ওপাশে মায়ের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসছে, রিমি, কি হয়েছে রে মা? দরজা খোল। কিন্তু আমার ভেতর তখন ঝড় বইছে, চোখের জলে ঝাপসা হয়ে আসছে সব। বাবার অসুস্থতা, সংসার চালানোর সংগ্রাম, আর এতদিন ধরে যাকে শুধু একজন সদয় অভিভাবক ভেবে এসেছি, তার সাথে আমার চেহারার ওই অদ্ভুত মিল, চোখের নিচের তিল, সব কিছু যেন একটা জটিল সমীকরণের মতো একে একে মিলতে শুরু করেছে। বুকের ভিতরটা অজানা এক ভয়ে কেঁপে উঠছে। যে গোপন সত্যি মা এতদিন সবার আড়ালে রেখেছিল, তা কি তবে সামনে চলে আসবে?